বিপরীত মেরুর দুটি রাজনৈতিক দলের মধ্যে চলছে ঐক্যের আলোচনা, অর্থাৎ আসন সমঝোতায় যাচ্ছে বিএনপি জাপা। রাজনীতির মাঠে এ খবরটিকে অনেকেই চমক হিসেবে দেখছেন। তলে তলে বিএনপির সঙ্গে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাপার আকস্মিক এই সম্পর্কে অনেকেই হতবাক। কেউ কেউ বলছেন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, এটাই তার বাস্তব প্রমাণ। যদিও বিএনপির পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো আওয়াজ পাওয়া যায়নি। একটা রাষ্ট্রের তিনটা অঙ্গ থাকে, একটা এক্সিকিউটিভ, লেজিসলেটিভ আর জুডিশিয়ারি। এই তিনটা অঙ্গের সমন্বয়ে একটা রাষ্ট্র গড়ে ওঠে। এই লেজিসলেটিভ বা আইনসভা দেশে কি আইন হবে সেটা নির্ধারণ করে। এক্সিকিউটিভ সেই আইন অনুযায়ী দৈনন্দিন কাজকর্ম চালায় এবং পলিসি নির্ধারণ করে। তবে একটা রাষ্ট্রের সর্বোচ্চ পলিসি নির্ধারণ করে আইনসভা বা পার্লামেন্ট। কারণ এক্সিকিউটিভ আইনসভার পাশ করা আইন দিয়া চালাইতে বাধ্য, দেশ চালাইতে। এক্সিকিউটিভ কখনোই নিজে আইন বানাইতে পারে না, এমনকি কোনো সভ্য দেশে আদালত বা জুডিশিয়ারিও আইন বানাইতে পারে না, বা পারার কথা না। আদালতের বিচারকেরা যদি নিজেরাই আইন বানায়, সেটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় জুডিশিয়াল অ্যাক্টিভিজম। এই জুডিশিয়ারি কাজ হইতেছে এক্সিকিউটিভ যাতে নিজের এখতিয়ার বা জুরিসডিকশনের অতিক্রম করিয়া অর্ডার জারি করতে না পারে সেটা দেখা। এর সাথে দেশে আইনসভা দিয়ে পাশ করা আইনের উপরে ভিত্তি করে বিভিন্ন কেসে সেই আইন অনুযায়ী রুলিং দেওয়া, আর দেশের সেই আইন অনুযায়ী ফৌজদারি এবং দেওয়ানি বিভিন্ন মামলার কার্যক্রম পরিচালিত করা, এটাই হইতেছে জুডিশিয়ারির কাজ। এখন আওয়ামী লীগ বিগত 15 বছর দেশে ফ্যাসিজম আদালতের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠা করেছে। এটা মাহমুদুর রহমান কিন্তু বলে, খাইলকের মতো দালাল প্রধান বিচারপতি দিয়ে হাসিনা নিজের ইচ্ছা মতো যা খুশি রুলিং জারি করায়। আওয়ামী লীগের সমালোচনা করা, যাকে তাকে আদালত অবমাননার মামলা দেওয়া। এদেশে আদালত এখন ঠিক কি কাজ করে তা বোঝার জন্য আইন পড়তে হয় না, পত্রিকার ফেসবুক স্ক্রল করলেই চলে। মানুষ ভাবে আদালত বিচার করে না ভাই, এই আদালত ইতিহাস লেখে, এই আদালত পোস্টার বানায়, কবিতা লেখে, স্লোগান বানায়, পাঠ্য বই সম্পাদনা করে, ক্রিকেট টিম নির্বাচনে মত দেয়। আদালত রুল দেয় 15ই আগস্ট হইবে শোক দিবস, 7ই মার্চ হইবে জাতীয় ঐতিহ্য, জয় বাংলা হইবে জাতীয় স্লোগান, স্বাধীনতার ঘোষক হইবে শেখ মুজিব। কেউ যদি প্রশ্ন তোলে যে এগুলি কি বিজ্ঞাপন, ওটি কি অ্যাড এজেন্সি, তখন কওয়া হবে আপনি নিশ্চয়ই রাজাকার। স্কুলে কি পড়ানো হবে আদালত ঠিক করে দেয়। পাঠ্য বইয়ে বঙ্গবন্ধু কত পাতা জুড়ে থাকবে সেটাও রুল দিয়ে আসে। বিশ্ববিদ্যালয়ের নাম কি হবে, গার্ডেনের নাম কি হবে, হাসপাতালের নাম কি হবে, সব জায়গায় আদালতের নাক ঢুকে। এমনই একটা আদালত। আর এই আদালতের বিচারপতি আমাদের সাথে পলিটিক্স করেছিল। ওই কইছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, ওই কইছিল এ না ওর ভাই আবার এমপি ছিল আওয়ামী লীগের। এমনকি একবার তো আদালতে রিট হয়, বাংলাদেশ ক্রিকেট টিম কেন মুশফিককে নিতেছে না, কেন তামিম বাদ। ভাগ্য ভালো আদালত বলেনি কে ওপেনিং করবে, কে শেষ ওভারে বল করবে। ধর্মের ব্যাপারেও আদালত কিন্তু বলে যে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না, ভাস্কর্য থাকবে। তো আদালত এখন ইসলামিক স্কলার আর ইতিহাসবিদ দুইটাই। অথচ এসব সিদ্ধান্ত একটা সভ্য রাষ্ট্রে আদালতের এখতিয়ারে থাকারই কথা না। এসব সিদ্ধান্ত রাষ্ট্রে হয় আইনসভা নেয়, অথবা এক্সিকিউটিভ বিভাগ আইনসভা দ্বারা এম্পাওয়ার্ড হয়ে নেয়। এই কয়েকদিন আগে আমাদের অ্যাটর্নি জেনারেল বলছে যে হাইকোর্ট চাইলে যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে। ব্যাপারটা শুনতে খুব অদ্ভুত শোনালেও বাংলাদেশের সংবিধান অনুযায়ী পুরো ঘটনাটা লিগাল। বাংলাদেশের 72-এর সংবিধান একটা বিস্ফোরা ধারা ঢোকানো আছে, যার দ্বারা এম্পাওয়ার্ড হইয়া আদালত বা হাইকোর্ট যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে, যা খুশি তাই করতে পারে। এটা হইতেছে সংবিধানের 102 নম্বর আর্টিকেল। এই বিস্ফোরা আর্টিকেল বাংলাদেশের বিচারকদের জুডিশিয়াল অ্যাক্টিভিজম করার রাস্তা তৈরি করে দিছে। আর এই সমস্ত ডক্টর কামাল হোসেনের বাল্ব কিছু বুঝে না, উই ওর গুমুত সামলাইতে পারে না, ব্যাপার পরে থাকে। সত্যি কথা, মিথ্যা কথা কইতেছি না। এবং এইটা দিয়ে এম্পাওয়ার্ড হয়ে হাসিনা তার আমলে মুদল আদালত দিয়াই তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। কি আছে আর্টিকেলে আসেন দেখি। এই আর্টিকেলের ফলে যে কেউ, যে কোনো আইনজীবী যা ইচ্ছা যা খুশি সেটা নিয়ে হাইকোর্টে রিট করতে পারে। হাইকোর্ট বেঞ্চ সেই রিটের উপর ভিত্তি করে যা খুশি তাই রুলিং জারি করতে পারে। কি বিচিত্র একটা দেশ, তাই না? মাঝে মাঝে অনেক উকিল সরকারকে বিভিন্ন কাজ করার নির্দেশ দিয়ে নোটিশ পাঠায়, অন্যথায় সে 102 ধারার ভিত্তিতে হাইকোর্টে রিট করার হুমকি দেয়। খালি সরকারকে না, অনেক বদমাইশ উকিল এটা ব্যবহার করে অসংখ্য মানুষকে, সাধারণ মানুষকে হয়রানি করে, যারা কোনোভাবে একটা ব্যাপারে ইন্টারেস্টেড পার্টি না। সেই সমস্ত ব্যাপারে বদমাইশ উকিলরা বিভিন্ন হাস্যকর আইনি নোটিশ পাঠায় 102 আর্টিকেলের উপরে ভিত্তি করে, এবং আদালত সেটার উপর ভিত্তি করে রুলিং পর্যন্ত দেয়। এই ইন্টারেস্টেড পার্টিকে এটা একটু বুঝে নেই। যে কোনো সভ্য দেশে কেবলমাত্র ইন্টারেস্টেড পার্টি কোনো ব্যাপারে মামলা করতে পারে। ইন্টারেস্টেড পার্টি বলতে আইনের ভাষায় বোঝানো হয় এমন কেউ যার উক্ত মামলার ফলাফলে সরাসরি স্টেক আছে বা সরাসরি গেইন অথবা লসের আউটকাম আছে। যেমন ধরেন কোন এক সংবাদপত্র লিখছে যে আমি এটা চোর, ধরেন
আমি অমুক তারিখে অমুক জায়গায় অমুক লাগাইছি, সরি চুরি করেছি, সরি আমি জানি যে আমি লাগাই নাই, চুরি করি নাই, সরি চুরি করি নাই, কিন্তু ওই সংবাদ প্রকাশের ফলে আমার মানহানি হয়েছে। কোন সভ্য দেশে মানহানির মামলা করার অধিকার একমাত্র আমার নিজেরই আছে। আমি এই মামলার একমাত্র ইন্টারেস্টেড পার্টি, বুঝছো? এই মামলার আউটকাম মানে ফলাফল একমাত্র আমার জিতা বা হারের সম্ভাবনা আছে। এখন যদি কুমিল্লার মোকলেস মোল্লা অথবা গোপালগঞ্জের উকিল হরিদাস পাল আদালতে গিয়ে মামলা করে যে অমুকের মানহানি অমুক করিছে, অতএব অমুকের বিরুদ্ধে এত টাকা ক্ষতিপূরণ দাবি করে আমি মামলা করেছি, ব্যাপারটা যে কত বড় হাস্যকর হয়ে উঠবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমার নামে এরকম মামলা করেছে, আমি নাকি হাসিনা শেখ মুজিবের অপমান করেছি, তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছি, কে সিলেটে একটা মামলা করেছে, গোপালগঞ্জে একটা মামলা করেছে, কতগুলো। আমাকে সেদিন জিজ্ঞাসতেছে ঢাকার ডিসি যে দাদা আপনার নামে কি কি মামলা আছে, আমি বললাম আমি নিজেই জানি না রে ভাই, মাঝে মাঝে শুনেছি এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় মামলা আছে, কতগুলো মামলা আছে আমি গোনা বাদ দিছি। এরকম হাজার হাজার ঘটনা ঘটছে, মামলা হয়েছে, জেল পর্যন্ত হয়েছে, সেসব মামলার উপরে ভিত্তি করে। সত্যি ছেলে কাজ কি বিচিত্র এই দেশ। অথচ এই ব্যাপারে সংস্কার করার কথা নিয়ে কেউ প্রপোজাল দেয় না। কারণ সব জায়গায় বলা হইতেছে দেশে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারির মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য আনা লাগবে। কিভাবে লাগবে সে ব্যাপারে সংস্কার কমিশনের রিপোর্টে অনেক ভংজুং প্রস্তাব আছে। যেমন ধরেন কইছে হাইকোর্টের শাখা বাড়ানো লাগবে, তো হাইকোর্টের শাখা বাড়াইলে কিভাবে ভারসাম্য আসবে সেটার কোনো ব্যাখ্যা নাই। হাসিনার আমলে আদালত প্রত্যেকটা ব্যাপারে নাক গলায় হাসিনার ত্রাসের রাজত্ব কায়েম করতে সাহায্য করছে। কালামানিক সব জায়গায় নাক গলানোর বার এমনই বাড়ছিল যে লীগের স্পিকার আব্দুল হামিদ পর্যন্ত সেটাতে বিরক্ত হয়ে বলছিল বেশি বাড়াবাড়ি করলে জনগণ আদালতের বিরুদ্ধে উঠে দাঁড়াইতে পারে। এমনকি খালি এক্সিকিউটিভের ব্যাপারে নাক গলানো না, বিভিন্ন সময় দেশে কি আইন হওয়া উচিত কি হওয়া উচিত না সেটা পর্যন্ত আদেশ জারি করেছে। সংবিধানে স্পষ্ট লেখা থাকতে হবে আদালত বা জুডিশিয়ারি কোনোভাবে জুডিশিয়াল অ্যাক্টিভিজম করতে পারবে না। তারা কেবলমাত্র দেশে বিদ্যমান আইনের উপর ভিত্তি করে রায় দিতে পারবে। জনগণের যদি কোনো আইন পছন্দ না হয় অথবা কোনো আইন বানানোর ইচ্ছা হয়, তাদেরকে তাদের এমপির সাথে কথা বলে সেই বিল সংসদে আনার ব্যবস্থা করতে হবে। সংসদ সদস্যদের মূল কাজ এলাকার উন্নয়ন করা না। এরা যে বলবে আমি আপনার এলাকার উন্নয়ন করে দেবো, এটা তার কাজ না, এটা কাজ পৌরসভার। পৌরসভার কাজ এমপিরে দিয়ে করায় না, তাদের মূল কাজ আইনসভার বিভিন্ন আইন নিয়ে আলোচনা করে ভোটাভুটি করে আইন বানানো। এই সাধারণ তথ্যটা দেশের অধিকাংশ মানুষ জানে না। আর একটা হাস্যকর অভ্যাস এই জাতির কাছে আছে, কিছু হইলে সবকিছুতে আদালতে যায় মামলা করে দেয়। যেমন বিপ্লবের পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে, এটা নিয়েও আদালতে মামলা করতে গেছিল পোলাপাই, আদালতে রিট করে। অথচ একটা রাষ্ট্রে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সেই রাষ্ট্রের আইনসভার, যারা ওই দলকে নিষিদ্ধ করে আইন করতে পারে অথবা সংবিধানে ওই দলকে নিষিদ্ধ করে দিতে পারে। যেমন জার্মানিতে নাজি পার্টি, ওদের আইনসভায় পাশ হওয়া নাজিদের নিয়ে করা স্পেসিফিক আইন দিয়ে নিষিদ্ধ। ইতালিতে ফ্যাসিস্ট পার্টি একদম সাংবিধানিকভাবে উল্লেখ করে নিষিদ্ধ করা হয়েছে। এইখানে আদালতে গিয়া মামলা কইরা তাদেরকে টেনে আনা এই আশায় যে তারা রায় দিবে অমুক দল নিষিদ্ধ, এটা চূড়ান্ত নির্বুদ্ধিতা। কোনো আদালত দেশের আইনসভার বা এক্সিকিউটিভের কাজ করতে পারে না। আজব চিন্তা ভাবনা সবার। এটা গেল জুডিশিয়ারির ব্যাপারে কথা। এখন আসি এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ মানে আইনসভার মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার নিয়ে। বাংলাদেশে বারবার ফ্যাসিজম তৈরি হয় কারণ দেশের সংবিধানে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা। এখানে আইনসভার নিয়ন্ত্রণে যেই মানুষ আর পার্টি, সে একই মানুষ আর পার্টি নির্বাচনের মাধ্যমে একবার দেশের এক্সিকিউটিভ ব্যবস্থার কর্ণধারার সর্বেসর্বা হয়ে ওঠে। যদি এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ, নির্বাহী এবং আইন একই মানুষের অধীনে থাকে তাহলে এটাই ফ্যাসিজম। এই পার্লামেন্টারি ব্যবস্থা পৃথিবীর যে সমস্ত দেশে অ্যাপ্লাই করা হয়েছে সেখানে অসংখ্যবার ভয়ঙ্কর রকমের ভাবে ব্যাকফায়ার করছে। কোথায় কোথায় করছে শুনবেন? ইউরোপেই এটা ডিজাস্টার করছে। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন ইউরোপে বিভিন্ন দেশে এই যে রাজতন্ত্রের পতন হয়, রিপাবলিক হয়, যেখানেই এই ব্যবস্থা সংবিধানে ঢুকানো হয়েছে সেখানেই ভয়ঙ্করভাবে ফ্যাসিজমের উত্থান হয়েছে। আমি একটা আলোচনায় করছিলাম পার্লামেন্টারি ব্যবস্থা সেখানেই কাজ করে যেখানে একজন রাজা আছে, কিং আছে। জার্মানি, ইতালি, স্পেন সব জায়গায় পার্লামেন্টারি ব্যবস্থা ডিজাস্টার হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেদম মার খাওয়ার পরে এরা শান্ত আছে, তাও আমেরিকান সৈন্য গ্যারিসন থাকার কারণে। তৎকালীন ইস্টার্ন ইউরোপেও এই পার্লামেন্টারি ব্যবস্থা হাঙ্গেরি, রোমানিয়ার ডিজাস্টার করছে। ফ্রান্সে যতদিন পার্লামেন্টারি ব্যবস্থা ছিল ততদিন ফ্রান্সে ততই বছর অবস্থা ছিল, টালমাটাল অবস্থা ছিল। ফ্রান্সের থার্ড রিপাবলিক মানে 1870 থেকে 1940 পর্যন্ত, এই 70 বছরে কয়বার সরকার বদল হয়েছে জানেন? শুনবেন, 101 বার। গড়ে 8 মাসে একটা নতুন সরকার আসতো। এরপর ফ্রান্সের চতুর্থ রিপাবলিক 1946 থেকে 1958, এই 12 বছরে কয়টা সরকার আসছে জানেন? 21টা সরকার আসছে। এই অরাজকতার ফলে বিভিন্ন কারণে 1958 সালে চার্লস দ্য গল ফ্রান্সের নতুন সংবিধান রচনা করে এবং ফ্রান্সে প্রেসিডেন্সিয়াল সরকার ব্যবস্থা রূপান্তরিত হয়। এখন কিন্তু এটা পঞ্চম ফ্রেঞ্চ রিপাবলিক।
একটা রাষ্ট্রে যদি এক্সিকিউটিভ আর আইনসভা একই নির্বাচন দিয়ে নির্বাচিত হয়, তাহলে সেটা ইউরোপে যেখানে ইনস্টিটিউশন অনেক স্ট্রং সেখানেই ভয়াবহ ডিজাস্টার করে। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশ তো একটা ডিজাস্টার করবেই, এটাই স্বাভাবিক। আপনারা বসে বসে চায় চায় দেখবেন আলী রিয়াজরা যে করতেছে, দেখবেন 20 বছর পরে কি হয়। তখন আলী রিয়াজ দেখেন কি বলে, এটা একদম ডিজাস্টার করবে। ওরা বেশি বুঝে এই সমস্ত গুলোকে টেনে, এরা রাষ্ট্র বোঝে না, রিপাবলিক বোঝে না, কিচ্ছু বোঝে না। আলী রিয়াজও বুঝে না, মনে করে ভাব দেখায় বুঝে, কিছুই বুঝে না। আচ্ছা দেখেন, আপনারা তো জানেন আমার তো কিছু সামান্য হইলে একটু ধারণা আছে, তাই না? আমার সাথে আলাপ করেছে, করেনি, আলাপ করবে না আমার সাথে, কারণ জানে আমার সাথে আলাপ করতে আসলে 5 মিনিট টিকবে না এগুলো। এই কারণে বাংলাদেশের নতুন সংবিধানে এক্সিকিউটিভ নির্বাচন আলাদাভাবে হইতে হবে। দেশে এক্সিকিউটিভদের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিজেই সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবে। রাষ্ট্রপতি নিজেই এক্সিকিউটিভ, ডে টু ডে প্রশাসন আর পলিসি নির্ধারণ করবে। এর জন্য উনি একটা ক্যাবিনেট নিয়োগ দেবে বিভিন্ন এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট চালানোর জন্য। সব সিদ্ধান্ত রাষ্ট্রপতি নিজেই নেবে, কোনো প্রধানমন্ত্রী থাকবে না। রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর বা 5 বছর হবে, কিন্তু এক্সিকিউটিভ হিসেবে রাষ্ট্রপতি কোনো আইন বানাইতে পারবে না, এবং উনার সমস্ত অর্ডার সিদ্ধান্ত বিদ্যমান আইনের মধ্যে থাকতে হবে। রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করে আইনসভার কাজ নিজে করতে পারবে না। রাষ্ট্রপতি খালি দেশে বিদ্যমান আইনের বাস্তবায়ন করে একটা এক্সিকিউটিভ কাজ চালাইতে পারবে। দেশে কোনো আইনের দরকার হলে, আইন বাতিল করতে হলে আইনসভার মিটিং ডাকতে হবে, এবং সেখানে কেবলমাত্র আইনসভার সদস্যরা ভোট দিয়ে কোনো সিদ্ধান্তে আসবে। এই সংসদের সদস্যরা সম্পূর্ণ আলাদা নির্বাচনে আলাদাভাবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে। দেশে যখন এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ মানে নির্বাহী এবং আইন এইভাবে সম্পূর্ণ সেপারেট হয়ে যাবে, তখন কেবল দেশে ফ্যাসিজমের উত্থান ঠেকানো যাবে। দেশের বাজেট আইনসভা পাশ করবে, এবং পার্লামেন্ট রাষ্ট্রপতিকে যেই বাজেট দিবে, রাষ্ট্রপতি সেই বাজেট দিয়ে ওই অর্থ বছরের ব্যয়ভার বহন করবে। এখন সরকার বা এক্সিকিউটিভ চাইলে বা প্রাইম মিনিস্টার চাইলে যে কোনো মানুষের উপরে চাপাই দিতে পারে কর, কারণ এক্সিকিউটিভ আর আইনসভা একই জিনিস। তো রাষ্ট্রে এই দুইটা বিভাগ যদি একই হয়, তাহলে এটাই তো ফ্যাসিজম আর স্বৈরাচার। এই সমস্ত সুশীলদের মাথায় ঢুকিচ্ছে না, আমি এটা বুঝি না। প্রেসিডেন্সিয়াল ব্যবস্থাতে রাষ্ট্রপতি চাইলেই কর বাড়াইতে বা কমাইতে পারবে না, এবং ক্ষমতা সম্পূর্ণভাবে আইনসভার উপরে ন্যস্ত থাকবে। কিন্তু প্রাইম মিনিস্টার হাসিনা পারে। আইনসভার কাজ হবে আইন নিয়ে। রাষ্ট্রপতির মেয়াদের মাঝখানে আইনসভার একটা নির্বাচন থাকা লাগবে, মিড টার্মের মতো, যাতে জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারে রাষ্ট্রপতির টার্মের মাঝখানে। এই জন্যেই আইনসভার একটা সদস্যের মেয়াদ হবে 2 থেকে 2.5 বছরের মতো। সংবিধানে কোনো 70 অনুচ্ছেদ থাকবে না, কারণ যেহেতু রাষ্ট্রপতি আলাদাভাবে নির্বাচিত এবং মেয়াদ নির্দিষ্ট, আইনসভায় দল বদল কইরা অথবা দলের বিপক্ষে ভোট দিয়া সরকার ফেলায় দেওয়ার কোনো প্রশ্নই আসতেছে না। প্রত্যেকটা সদস্য নিজের বিচার বুদ্ধির উপরে ভিত্তি কইরা কোনো বিলে ভোট দিবে। রাষ্ট্রপতি যদি নিজের ইমেজ আর যোগ্যতায় একবার নির্বাচিত হয়ে আসে, এবং তাহলে রাষ্ট্রের এক পক্ষের আর এক পক্ষের পাঁচ আটার কোনো প্রশ্নই ওঠে না। সুপ্পোজ এরকম হাসিনা কদমবুচি করতো, সেটা আর হবে না। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক বলে। এটাই বিএনপি আর জিয়াউর রহমানের আসল অরিজিনাল ভিশন। জিয়াউর রহমান আলাদাভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ওসমানীকে হারায় নির্বাচিত হয়েছিলেন। সংসদ নির্বাচন আলাদাভাবে হয়। রাষ্ট্রপতি সরকার ব্যবস্থার সাথে পাওয়ারফুল সংসদ আর প্রত্যেকের একটা ওয়েল ডিফাইন্ড জুরিসডিকশন, এটাই একমাত্র বাংলাদেশে ফ্যাসিবাদ ঠেকানোর উপায়। আলী রিয়াজ যে টোটকা দিছে যে সংসদ নেতার প্রধানমন্ত্রী আলাদা ব্যক্তি হবে, এটা একটা সলিউশন। আমি এটা নিয়ে এপিসোড করেছি না? এর ফলে কি হবে? এর ফলে হাসিনা প্রধানমন্ত্রী হয়ে চুপ্পু মার্কা কাউকে সংসদের প্রধান বানাবে। এইসব প্রথম আলোর সুশীল প্রগতিশীলদের হাতুড়ে চিকিৎসা নিতে নিতে এই জাতি আর দেশ মরণ প্রায়। এটা যে কোনো মহল্লে বন্ধ করতে হবে। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, যেখানে রাষ্ট্রপতি খালি সংসদের পাশ করা আইন আর বাজেটের উপর ভিত্তি করে অর্ডার জারি করতে পারবে, যেখানে কোনো জুডিশিয়াল অ্যাক্টিভিজম থাকবে না, একমাত্র এটাই হইতে পারে বাংলাদেশকে চিরতরে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে। আজ আমরা ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়ায় আছি, যেখানে আর একটা বার ভুল মানেই গোটা ভবিষ্যৎ হারানোর সামিল। আমরা সময় দিতে পারি না সেই সব তথাকথিত সংস্কারকদেরকে, যারা শতবার ব্যর্থ হয়েছে, তবু আবার তাদের সেই পুরানো ফর্মুলা চাপাই দিতে চায়। না, এইবার আর হবে না। এই দেশের জনগণ এখন জানে গণতন্ত্র মানে পোস্টারে লেখা কথা না, জনগণের হাতে থাকা আইনের মালিকানা। জনগণ এখন বুঝে গেছে, বিচার ব্যবস্থা যখন ফ্যাসিবাদের হাতিয়ার হয়ে ওঠে, তখন তার সংস্কার না, প্রয়োজন হয় রূপান্তরের। আমরা চাই না আর একটা হাসিনা, আর একটা বাকশাল, আর একটা মুজিব, আর একটা 72-এর ক্লোন রাষ্ট্র। আমরা চাই এমন এক নতুন শাসন ব্যবস্থা, যেখানে আইনসভা, নির্বাহী এবং বিচার ব্যবস্থা পরস্পরকে নিয়ন্ত্রণ করবে। প্রভু না, হবে পর্যালোচক।
যেখানে রাষ্ট্রপতি হবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত এবং সংসদ হবে মুক্ত বিবেকের মঞ্চ, কোন নেতার পদচুম্বনের জায়গা না। প্রিয় দেশবাসী, এটাই সেই সময় যখন ইতিহাস তৈরি হয়। প্রশ্ন একটাই, আপনি কি এই ইতিহাস গড়ে ওঠার অংশ হবেন, না এই জাতির আর একটা প্রতারণার সাক্ষী হয়ে থাকবেন? আসেন সুশাসনের জন্য, জবাবদিহিতার জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দেশটাকে ভালোবাসার জন্য একটা নতুন সূচনার দাবিতে গর্জে উঠি। এবার আর সংস্কার না, রূপান্তর চাই। এই রূপান্তরেই মুক্তি, এই মুক্তিতেই নতুন বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে, আনতে হবে, সবাই মিলে আবার একসাথে। ইনকিলাব জিন্দাবাদ।